সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুল্লাহ মিসবাহ। আর আজকে আমাদের সঙ্গে আছে নসীন সালসাবিল আরকি। কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নসীন সালসাবিল আরকিকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নাই, রংপুরের রাইজিং কন্টেন্ট ক্রিয়েটর, সবাই তাকে চেনে। তো তার সঙ্গে আজকে আমাদের কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। শুরুতেই তোমার সম্পর্কে তুমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলো। আসসালামু আলাইকুম। আমি নসীন সালসাবিল আরকি, বাট ফেসবুকে এখন আমাকে বেশিরভাগ মানুষ সালসাবিল আরকি নামেই চেনে। এটাই আমার আর কি শর্ট পরিচয়। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন শুরুর গল্পটা। আসলে কন্টেন্ট ক্রিয়েশন শুরুর গল্পটা মানে সচরাচর খুবই নর্মাল ছিল, বাট নর্মাল হলে আমার কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং বিষয় ছিল। আমার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল, তো আমি আমার যে পেজটা খুলেছিলাম ওটা আমি অনেকদিন আগে থেকেই খুলে রেখেছিলাম, বাট আমি কোনো কিছু আপলোড করিনি। ওটাতে কোনো ধরনের ফলোয়ার্সও ছিল না। তো আমি হচ্ছি আর কি কোরবানি ঈদের সময় আমার নতুন ফোনটা নিই, কোরবানি ঈদের কিছুদিন আগে ফোনের প্রবলেম হওয়ার পর আমি ফোনটা আবার আর কি চেঞ্জ করাইতে নিয়ে গেছিলাম। তো দেন ফোন নেওয়ার পর কোরবানি ঈদের পর আমার ফার্স্ট ভিডিও আপলোড দেওয়া মেলার ভিডিও। সেখান থেকেই আর কি আমার জার্নিটা শুরু, অ্যান্ড রেগুলার আমি ভিডিও আপলোড করতে করতে হঠাৎ করে আমার একটা ভিডিও ফর ইউতে চলে যায়। তারপর থেকেই এখন আমাকে সবাই সালসাবিল আরকিতেই চেনে। আচ্ছা, প্রথম ভিডিও বানানোর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? প্রথম ভিডিও বানানোর এক্সপিরিয়েন্স বলতে আমি ভাবতেছিলাম যে আসলে আমার ভিডিওটা কেমন হবে, ভিডিওর কোয়ালিটি কেমন হবে, তারপর আসলে সব মিলাই কি রকম হবে আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না। ভাবছিলাম যে আসলে মানুষ পছন্দ করবে কিনা। বাট প্রথমেই হচ্ছে যখন থেকে আমি আমার ভিডিওর ইন্ট্রোটা দেওয়া শুরু করি, তো প্রথম ভিডিওতেই আমি দেখলাম সবাই আমাকে পছন্দ করছে। আমি মেলায় গিয়ে ভিডিওটা করেছিলাম, তো আমার কাছে ভালোই লেগেছে। বাট আসলে মানে যতটা সহজ দেখা যায় অতটা আসলে সহজ না। একটা ভিডিওর পিছনে এডিট, তারপর একটা ভিডিওর পিছনে আমি কি কথা বলবো, মানুষ কিভাবে পছন্দ করবে, সবকিছু মিলাই আর কি আমার কাছে তো বিষয়টা খুবই মজার ছিল, প্লাস চ্যালেঞ্জিং ছিল। ভিডিও এডিট করা, তারপরে হচ্ছে শুট করা, এগুলো কি নিজেই করো নাকি টিম হ্যাঁ, আছে? আমি নিজেই করি, আমার কোনো টিম নাই। আমি আরেকটা কথা বলতে চাই, আমার শুরু জার্নি থেকে আমার পাশে কেউ ছিল না, এখনো আমার পাশে কেউই নেই। আমি যা করি সব নিজে, আর আমার হচ্ছে সঙ্গী আমার এই ফোন, তাছাড়া আমার আর কেউ নেই। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সাপোর্ট কিভাবে দিয়েছিল? আহ, আমি আমার ফ্যামিলি থেকে আলহামদুলিল্লাহ এখনো ভালো সাপোর্ট পাচ্ছি। শুরুতে আমি ভাবছিলাম আসলে আমার বাবা কিরকম ভাবে বিষয় এটা নিবে। আমার একটা বড় ভাই আছে, যেটা অনেকেই জানে না। তো আমার বড় ভাই বিষয়টা আসলে কিভাবে নিবে, আমার মা আসলে বিষয়টাকে পরবর্তীতে কিভাবে নিবে। তো যখন আমি প্রথম হচ্ছে ভিডিওটা বানানো শুরু করি, তো তারপর থেকেই আর কি আমি আর কি ভাবতেছিলাম যে কেমনে কি হবে। তো 2-3টা ভিডিওর পর যখন আমার ভিডিওটা ফর ইউতে চলে আসে, তো আমার বাবাকে হচ্ছে বাহির থেকে অনেক মানুষ বলতো যে এরকম আপনার মেয়ে তো ভিডিও বানাচ্ছে। আলহামদুলিল্লাহ কোনো নেগেটিভ কিছু ছড়ায়নি, এবং নেগেটিভিটি বাবার কাছে আর কি ওভাবে বাবা আর কি জিনিসটাকে পজিটিভ ভাবে নিয়েছে, এবং সবাই আমার বাবাকে পজিটিভ ভাবেই বিষয়টা বলেছিল। তো আমার বাবা আর কি এই বিষয়টাতে আমাকে তখনও কিছু বলেনি। তো আস্তে আস্তে যখন আমি ভিডিও বানানো কন্টিনিউ করি, তো তখন যখন থেকে আমার ভিডিওটা আরো ফর ইউতে চলে আসছে, সবাই আমাকে আরো উৎসাহিত করছে ভিডিও রেগুলার বানানোর জন্য। আমি রেগুলার ভিডিওটা বানাই, এবং আমার পরিবার থেকে আমার সাপোর্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমাকে বাসার সবাই অনেক বেশি সাপোর্ট করে। অ্যান্ড ফ্রেন্ড বলতে আসলে আমার ওরকম কোনো বর্তমানে ফ্রেন্ড নাই, ছিল এক সময়। আসলে আমি যা করি আর কি সবাই হয়তো যারা আছে, যারা আমার একটু ক্লোজ, তাদেরকে হয়তো আমি বলে বলে আর কি এই জিনিসটা আর কি করাই। অবশ্যই। কোন ধরনের কন্টেন্ট বেশি বানাতে ভালো লাগে, বা সচরাচর কোনটা নিয়ে কাজ করা হয়? আমি প্রথমত ফুড ব্লগিং নিয়ে কাজ করতাম। ফুড ব্লগিং বলতে কি যে আমি বিভিন্ন রেস্টুরেন্ট, ফুড কার্ট এই টাইপের জিনিস নিয়ে কাজ করতাম। বাট আসলে আমার মেইন টার্গেট হচ্ছে রংপুরের ঐতিহ্য, পুরো বাংলাদেশের যে ঐতিহ্যবাহী বিষয়টা আছে, হিস্টোরিক্যাল প্লেস, হিস্টোরিক্যাল খাবার, সবকিছু মিলিয়ে আমার ভিডিও বানানোর ইচ্ছা আছে। এবং এই ভিডিওগুলো আমি 2-3টা ভিডিও বানিয়েছি, এবং মানুষ ওই জিনিসটা অনেক বেশি পছন্দ করেছে, তো আমাকে বলেছে যে এই ধরনের ভিডিও তারা দেখতে চায়। কন্টেন্ট ক্রিয়েশনের আগের সময় এবং এই যে এখন পরের সময় চেঞ্জ আসছে কি কি নিজের মাঝে? আচ্ছা, চেঞ্জ বলতে কি আমি তো আমাকে আগের মতোই মনে করি। চেঞ্জ বলতে কি যে আমার আগে মনে হইতো যে এই জিনিসটা আমি ঘুরে বেড়াবো, তারপরে হচ্ছে কোথায় কি করবো, মানে আগে এই জিনিসটা থাকতো আমি খুবই ঘুরতাম। আমি প্রত্যেক শুক্রবারই বের হইতাম ঘুরতে। আসলে আমার কি ঘোরাঘুরির ইন্টেনশনটা থাকতো যে আমি কোথায় কোথায় ঘুরবো। বাট এখনকার হচ্ছে আমাকে আর ঘুরতে কোথাও যাইতে হয় না। মানে ঘুরতে যাওয়া বলতে কি আমার এখন মানে একটা নেশা উঠে গেছে যে আমি নতুন নতুন প্লেসে যাবো, মানে আমাকে নতুন নতুন কন্টেন্ট মেক করতে হবে। মানে এখন যে মানুষের আগে যেটা ছিল যে আমি কোথাও ঘুরতে যাইতাম, খাইতে যাইতাম, আড্ডা দিতে চাইতাম, তো
তো এখন জিনিসটা হয়ে গেছে যে আমার আসলে ঘোরাঘুরি আড্ডা দেওয়াটা কন্টেন্টটা আগে মাথায় আসে। আমার আগে হচ্ছে কোথায় গেলে মানে আগে হয়তো কেউ আমাকে বলতো চল আরএমসি থেকে ঘুরে আসি অথবা এখান থেকে ঘুরে আসি, তখন না আমার মনে হচ্ছে যে আমি একটা প্লেসে গেছি আর ডিফারেন্ট কিছু চাচ্ছি, ওখানে গিয়ে আমি ভিডিও বানানো, আমার মেইন উদ্দেশ্যটা ভিডিও বানানো। অ্যান্ড ফার্স্টে গিয়ে আমি ভিডিও মেক করার পরে আমার যদি মনে হয় আসলে আড্ডা দেওয়ার দরকার, তাহলে, তাছাড়া আমার মনে হয় না আমি অপ্রয়োজনীয় মানে টাইম ভিডিও ব্যতীত কোথাও নষ্ট করতে পছন্দ করি। যেমন 2-3 দিন থেকে আমি মোটামুটি বাসায় আছি, তো আসলে আমি চাইলেই ঘুরতে যেতে পারতাম, মানে ঘুরতে কোথাও যেতে আড্ডা দিতে, বাট আমার আসলে আমি ভাবতেছিলাম যে আমি আসলে নতুন কি কন্টেন্ট বানাইতে পারবো। এক প্লেসে তো আমি বারবার গেছি, তো ওইখানে গিয়ে তো আমি কন্টেন্ট বানাইতে পারবো না, তো ওই জন্য এখন আমার মাথায় ওইটা আর কি থাকে সবসময়। কন্টেন্ট বানাতে গিয়ে মজার কোনো স্মৃতি আছে কিনা? আচ্ছা, কন্টেন্ট বানাতে গিয়ে মজার স্মৃতি বলতে কি, যে আমি যে কোনো জায়গায় কন্টেন্ট বানাইতে যাই, মানে আমি আসলে খুবই ফ্রেন্ডলি একটা মানুষ, তো যে কোনো জায়গায় গেলে আমি মানুষের সাথে ম্যানেজ করে নিতে পারি। সো ওখানে গিয়ে আর কি তাদের সাথে ভিডিও মেক করি, তো সবার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে যায়, তখন খুবই মজা করি আমি তাদের সাথে। মানে আসলে এরকম মজার বলতে আমার প্রত্যেকটা কন্টেন্টে আমি খুব এনজয় করি, মানে আর কি ভাবি যে এই জিনিসটা এনজয় করলে আমার কাছে ভালো লাগবে। আসলে আমার পার্সোনাল প্রফেশনাল লাইফ সম্পূর্ণ আলাদা, আমি প্রফেশনাল আর্থী যেমন আমি পার্সোনাল আর্থী অনেকটাই আলাদা। আচ্ছা, অবসর সময় কিভাবে কাটানো হয়? অবসর সময় কাটানো বলতে হয়তো মাঝে মধ্যে বাইরে যাওয়া হয়, অথবা হচ্ছে বাসায় শুয়ে বসে থাকা হয়। তাছাড়া অবসর সময় বলতে আমার কাছে এইটাই, আর কিছু না। এই কন্টেন্ট ক্রিয়েশন নাকি পার্সোনাল লাইফ, কোনটাকে প্রাধান্য বেশি দেওয়া হয়? হ্যাঁ, এটার কোশ্চেনের অ্যান্সারটা খুবই ডিফিকাল্ট, তবে অবশ্যই পার্সোনাল লাইফ, কারণ আমার একটা পার্সোনাল লাইফ আছে। সো কন্টেন্ট ক্রিয়েশন আমার পার্সোনাল লাইফ সম্পূর্ণ আলাদা। এখন ব্যক্তিগত জীবনের দিক দিয়ে হতে পারে যে কখনো আমাকে ব্যক্তিগত জীবনের জন্য কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিতে হতে পারে, এটা মানুষের সম্পূর্ণ আর কি ডিপেন্ডেন্ট। এখন এটা আসলে এরকম না যে কোনো মেইনলি পারপাস অথবা এরকম কিছু, এরকম বলতে কিছু না, মানে হয়তো মানুষের জীবনে এমন কিছু থাকতে পারে যে মানুষ ওই জিনিসটা ছেড়ে দিতে পারে। এখন পর্যন্ত আমার কোনো অসুবিধা নাই, তো আলহামদুলিল্লাহ আমি জিনিসটা কন্টিনিউ করে যাব, আল্লাহ আর কি যতদিন চায় জিনিসটা আর কি যতদিন হবে ততদিন। আর এটাই হচ্ছে আর কি, আমি সবসময় আমার পার্সোনাল লাইফটাকে বেশি প্রাধান্য দেই, কারণ আমার পার্সোনাল লাইফ সবার আগে। আমার পার্সোনাল লাইফ বলতে আমার ফ্যামিলি মেম্বারসরা আছে, তাই সবার আগে আমি তাদেরকেই প্রাধান্য দিব। ফেভারিট অ্যাক্টর অ্যাক্ট্রেস? মানে কন্টেন্ট ক্রিয়েটার, হ্যাঁ। আমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর 2-3 জন আছে, তার মধ্যে এক হচ্ছে নাদিরন্দা গো। ভাইয়ের ভিডিও আমি অনেক বেশি পছন্দ করি। আমার কন্টেন্ট ক্রিয়েশনে আসার প্রথম উদ্দেশ্য আমি ঘোরাঘুরি করা, আমি প্রচুর ঘুরতে পছন্দ করি। শুধু আমি না, আমার পরিবারও ঘুরতে খুবই পছন্দ করে, আমার বাবা আমার থেকে বেশি ঘুরেছে, তো আমার আর কি ঘোরাঘুরির খুব ইচ্ছা, তো আর কি আমার ঘুরতে খুবই ভালো লাগে, তাই জন্য আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসছি। এক কথায় অনেকে বলে স্পন্সরে ঘোরা, হ্যাঁ আমার স্পন্সরে ঘুরতেও ইচ্ছা করে, আমি চাই যাতে আমি জীবনে এমন একটা পর্যায়ে যাই যাতে স্পন্সরে ঘুরতে পারি। তো নাদির অন দা গো ভাইয়া, অ্যান্ড হচ্ছে আর কে সোহান ভাইয়া নামের এক ভাই আছে যার ভিডিও আমি মোটামুটি অনেক বেশি দেখি, এবং ভাইয়ার ভিডিওটা খুবই কোয়ালিটিফুল। অ্যান্ড সত্যি কথা বলতে আমার যে শীতলের ভিডিওটা আছে, আমি অনেকটা ভাইয়ার ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে করেছিলাম, এবং আমি সেই ভিডিওটাতে অনেক ভালো রেসপন্স পেয়েছি। ভিডিওটার মধ্যে 1.7 মিলিয়ন ভিউজ আছে। তো আমি ভাইয়ার ভিডিওটা দেখেছিলাম, তো আমার প্রথমে ইচ্ছা ছিল, তো পরে যখন আমার এরকম একটা অপরচুনিটি আসে ভিডিওটা মেক করার, তো আমি আর কি ওই বিষয়টাকে হাতছাড়া করিনি, দেন আর কি এভাবে করছি। আমি আসলে মেইনলি কারো কন্টেন্ট কখনো কপি করি না, মানে আমি কপি করার ট্রাই করি না, বাট আমি আর কি ইন্সপায়ার হয়ে করি যে হ্যাঁ তার সুনেরা তাসনিম আপু, আমি আপুর অনেকগুলো ভিডিও দেখি এবং আপুর ভিডিওগুলোর মতো করার চেষ্টা করি, যদিও তারা আমার থেকে অনেক উঁচু পর্যায়ে এবং হচ্ছে তারা খুবই ভালো এবং তারা অনেক বছর থেকে এই জিনিসটা সাফার করে আসতেছে, তো অবশ্যই তাদের কন্টেন্ট আর আমার কন্টেন্টে অনেক পার্থক্য, হিউজ পার্থক্য। ওরা একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে অনেক দিন থেকে এবং আমি বলতে পারেন একদমই নতুন, আমার 6 থেকে 7 মাসই চলছে, তো আর কি তাদের কাছে আমি আসলে কিছুই না, তবে ইচ্ছা আছে তাদের মতো একদিন বড় হওয়ার, তো তখন তারা আমার থেকে আরো টপে চলে যাবে ইনশাল্লাহ। তাদের মতো হওয়ার ইচ্ছা আছে এবং তাদের ভিডিও আমার কাছে বরাবরই বেশ ভালো লাগে। তো আরো অনেকেই আছে আসলে, বাট আমি আর কি তাদের ভিডিও বেশি ফলো করি যাদের আমি নাম বললাম, তো ইচ্ছা আছে তাদের মতো একদিন হওয়ার। আচ্ছা, একজন ফিমেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সাধারণত মানে সমাজে একটা নেগেটিভ চিন্তা ভাবনা থাকে, এই জিনিসটাকে কিভাবে দেখো? একজন ফিমেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আসলে মানুষের চিন্তাধারা প্লাস আমার সমাজ কিভাবে আমাকে আর কি দেখছে সব বিষয় মিলে,
তো আসলে এখানে কিছু বিষয় আছে, যেমন আমি হচ্ছে ফিমেল কন্টেন্ট ক্রিয়েটার, সো নেগেটিভ পজিটিভ দুটো জিনিসই থাকবে। মানুষ হয়তো বলে যে একটা মেয়ে মানুষ খুব ছেলে মানুষের থেকে আগে উঠতে পারে, হ্যাঁ আমি এটা অস্বীকার করব না, সত্যি। বাট একটা মেয়ে মানুষকে অনেক কিছু ফেস করতে হয়। একটা মেয়ে মানুষ যখন ভাইরাল হয়, অনেক অপরচুনিটি আসে, তখন একটা মেয়ে মানুষকে অনেক বেশি অনেক কিছু ফেস করতে হয়। আমাদের মেয়ে মানুষকে অনেকভাবে ইনবক্সে হ্যারাস করা হয়, যেটা আমরা অনেকেই বাইরের মানুষকে বলতে পারি না। দেন আমাদের আরো অনেক ইস্যু থাকে। অনেক বড় বড় সেলিব্রিটিদেরকে দেখবেন যাদের হচ্ছে এআই দিয়ে অনেক কিছু ভাইরাল করে দেওয়া হয়েছে, যেটা আসলে তারা করেনি, কিন্তু আসলে আমাদের ভিডিওগুলো অনেক এজের মানুষ দেখে, গার্ডিয়ানরা দেখে, প্লাস সিনিয়র জুনিয়র সব ধরনের মানুষ দেখে। আমরা যারা বর্তমান জেনারেশনের মানুষ আছি, তারা এআই জিনিসটাকে আর কি অনেক ভালোভাবে বুঝি, কিন্তু আমাদের যারা গুরুজনরা আছে তারা আসলে এআই জিনিসটার সাথে এখনো অভ্যস্ত না আর কি। তারা অনেক সময় এটা ভেবে যায় যে আসলে এই জিনিসটা কি, এরা আবার এরকম করতেছে। তো এটা কিন্তু ছেলে মানুষের থেকে একটা মেয়ে মানুষকেই বেশি ফেস করতে হয়। একটা মেয়ে মানুষের জীবনে সে যেটা করুক আর না করুক, সেটা নিয়ে যখন খুবই মানে এই জিনিসটা নিয়ে যখন খুবই ছড়াছড়ি হয়, তখন আর কি বাইরের মানুষ এসে বলে যে আপনার মেয়ে আপনার মেয়ে। তো ওটা না করলেও তখন ওটার বোঝাটা নিজের মধ্যে নিতে হয়। অ্যান্ড একটা ফিমেল কন্টেন্ট ক্রিয়েটারের অনেক সময় বাসা থেকে বাধা চলে আসে এখানে এখানে। আর তার থেকে বড় কথা, আমরা চাইলেও যে কোনো জায়গায় গিয়ে কন্টেন্ট বানাতে পারি না, বিকজ আমরা মেয়ে মানুষ। তো আমাদেরকে অবশ্যই ফ্যামিলি মেম্বার কাউকে সাথে নিয়ে যেতে হয়। যে যখন আমরা দূরে কোথাও প্রমোশনাল শুটে যাই, তখন অবশ্যই আমাকে সাথে করে কাউকে নিয়ে যেতে হয়। অথবা আমরা যে কোনো প্লেসেই ঘুরতে যাই, তো আমাদের একটা থাকে আমাদের সেফটির জন্য। বেশিরভাগ আমরা মেয়েরা হচ্ছে একজন ছেলেকে নিয়ে যেতে আর কি ইয়ে হয়, কারণ একটা ছেলে মানুষ থাকলে আর কি, হ্যাঁ অনেকে হয়তো বলতে পারে বিষয়টা খুবই খারাপ যে একটা ছেলে মানুষকে কেন, বাট আসলে সেফটির জন্য একটা ছেলে মানুষ আসলেই খুবই দরকার। যে আমি কোনো জায়গায় যাচ্ছি, সেখানে আমার কোনো সেফটির দরকার পড়তেছে, তখন হয়তো আমার ভাই, আমার কোনো আত্মীয় স্বজন আমাকে সেফ দিচ্ছে, অথবা আমার সাথে যারা থাকে ফ্রেন্ডস, সবসময় নিজের ভাই বলতে নিজের ভাই থাকে এমনটা না, যেহেতু আমার ভাই রংপুরে থাকে না। সো আমার যারা পরিচিতরা আছে, বড় ভাইরা, ফ্রেন্ডরা, তো তারা যখন আমার সাথে থাকে, আমি চিন্তা করি তাদের কাউকে সাথে নেওয়ার জন্য, যাতে হচ্ছে আর কি আমি একটা সেফটির মধ্যে আর কি থাকতে পারি। যেহেতু আমি অনেক প্লেসে যাই ভিডিও মেক করার জন্য, তো এখানে সেফটির বিষয়টা যেটা আছে আমাদের মেয়েদের জন্য। এবং আমাদের ইনবক্সে অনেক ধরনের মেসেজ আসে, আমরা ভিডিও বানাই এক টপিকে, আমাদের হচ্ছে কথা বলে আর একজন আরেক টপিক নিয়ে, যেহেতু একটা মেয়ে মানুষ, তো সব দিকে আর কি খেয়াল রাখতে হয়। এভাবেই আর কি একটা মেয়ে মানুষেরও অনেক বাধা চলে আসে। তবে যদি আমরা এই বাধা জিনিসটাকে নিয়ে ধরে থাকি, তাহলে আমরা কখনো আগাতে পারবো না। এবং সব থেকে বড় কথা, হিংসা যেটা জিনিস, খুবই বড় একটা জিনিস, যেটা হচ্ছে ছেলে মানুষের মধ্যে অনেক কম থাকে। এটা সত্যি কথা। হয়তো অনেকে এখন বলতে পারে যে মেয়ে মানুষ হয়েও মেয়ে মানুষেরই কথা বলছে, বাট আসলে এটা সত্যি কথা যে ছেলে মানুষের ফ্রেন্ডশিপ অ্যান্ড ছেলে মানুষের মধ্যে হিংসা বিষয়টা অনেক বেশি নেই। মানে ওদের মধ্যে নেই বললেই চলে। ছেলে মানুষের ফ্রেন্ডশিপ হচ্ছে একদম অন্যরকম, যেটা অস্বীকার করার মতোই না। আপনি একটু ছেলে মানুষ, আপনি জানবেন যে আপনার যে ক্লোজ ফ্রেন্ড সে কেমন, আপনার সাথে তার কেমন সম্পর্ক। যে একটা ছেলে মানুষের ফ্রেন্ডশিপ এমন যে একটা ছেলে আরেক ছেলের জন্য বলছে, বন্ধু আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে অনেক সময় মেয়ে মানুষের ক্ষেত্রে হয় কি, যে সে আমার খুবই ভালো ফ্রেন্ড হওয়ার সত্ত্বেও সে আমার সাথেই মানে আমাকে নিয়ে বাজে কিছু বলতেছে মানুষকে, যেটা আমি আসলে জানি না। পরে জানার পর আসলে খুবই খারাপ লাগে, তখন আমরা কষ্ট পেয়ে থাকি যে আমাদেরই খুব ক্লোজ মানুষ। এবং আমার সাথে এমনটা হয়েছে, আর তার ব্যতিক্রম না। আমার অনেক ফ্রেন্ডস, আমার অনেক সিনিয়র আপাকে নিয়ে এমন অনেক কথা বলেছিল বা এখনো বলে, যারা আমার সামনেই অনেক ভালো ব্যবহার করে। সো আর কি তখন নিজেকেও আর কি একটু চুপচাপ রাখতে হয়, যে না আসলে বলতেছে বলুক। তবে হ্যাঁ, মানুষের কথায় কান না দিয়ে নিজের ফিউচারটা ব্রাইট করার জন্য আর কি আগায় যেতে হবে। আপনি মানুষের কথা ধরে থাকলে কখনো আগায় যেতে পারবেন না। আপনাকে যদি কেউ পিছন থেকে টেনে ধরে, তখন আপনাকে সামনের দিকে যেতে হবে, না তাকে হচ্ছে আপনি ওকে ছাড়াবেন না, না ছাড়িয়ে আগে আপনি সামনে চলে যাবেন। আপনি যখন যেতে পারবেন, তখন আপনি মনে করবেন আপনি সাকসেস। বাট আপনাকে যে টেনে ধরছে, আপনাকে যে দমায় রাখছে, আপনি যদি তার কথা শুনে ওখানেই থেমে যান যে আমি আর এই জিনিসটার মধ্যে যাবো না, তাহলে আপনি তো ওখানে হেরে গেলেন। আপনি তো তাইলে আর কিছু করতে পারবেন না জীবনে, কারণ আপনার সামনে আপনি প্রথম ধাপেই হেরে গেছেন। যে আপনাকে প্রথম ধাপে, এখনো যেহেতু আমি খুবই বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার না, এখনো আমি অনেক ধরনের প্রবলেম ফেস করতেছি। ইনশাল্লাহ ফিউচারে আরো কত ধরনের প্রবলেম ফেস করতে হবে, আল্লাহ না করুক যাতে কোনো বড় ধরনের প্রবলেম ফেস না করতে হয়। তবে অনেক ধরনেরই প্রবলেম আসে, সেটা আমি ফিমেল জন্য এমনটা না, অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটারেরই অনেক প্রবলেম আসে।
তো আমি যদি প্রথম ধাপে পিছিয়ে যাই যে না আমি আসলে কিছু করতে পারবো না, আমি ছেড়ে দিব কন্টেন্ট ক্রিয়েশনটা, যে আমাকে তো এইভাবে করে ফেলছে, তো আসলে মনে হবে যে না, আমাকে যারা বাজে কথা বলছে, আমাকে যারা একটু দমায় রাখতে চেয়েছে, তারা তো জিতে গেল। তারা নিজেদেরকে অনেক, মানে ওরা নিজের উপর অনেক প্রাউড ফিল করবে, বাট আসলে আমি যদি ওই মুভমেন্টটার মধ্যে আগে যেতে পারি, তো আমি দিন শেষে একদিন যখন সাকসেস করব, তো তখন আর কি আমি বলতে পারবো যে না, আমি আসলে এই জিনিসটা পাইছি। আমি আসলে ওই জিনিসটার সময় দমাই নাই, আজকে দমাই নাই বলে আমি এত দূর চলে আসছি। সেদিন যদি আমি তাদের কথায় থেমে যাইতাম, হয়তো আমি আর্থি আর্থি হইতে পারতাম না। আচ্ছা, এই তোমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে বা ইন ফিউচার চিন্তা ভাবনা আছে করবে, তাদের উদ্দেশ্যে কি বলবা? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি আর্থি, এখন সালসাবিল আর্থি হয়ে গেছি। আগে হয়তো আমার সাথে এমনও ছিল যে আমার লাইফে এমন অনেক মানুষ আছে যাদের সাথে আমার আর কি সম্পর্ক বলতে তারা কখনো আমার বিপদে পাশে দাঁড়ায়নি, এবং এখনো দাঁড়াবে কিনা, মানে এখন দাঁড়াবে কিনা বলতে এরকম যে হয়তো এখন তারা আমাকে বলে যে আমি তাদের বোন, আমি তাদের ছোট বোন, ফ্রেন্ডস, এই জিনিসটা। তো একদিন যখন আপনার পাশে কেউ থাকবে না, আপনি যখন ভালো একটা পজিশনে দাঁড়াবেন, তো তখন দেখবেন আপনার যখন জিরোতে কেউ ছিল না, তো যখন আপনি 100-এ চলে গেছেন, তখন দেখবেন আপনার পাশে, আপনার পিছনে 1000 মানুষ দাঁড়াতে রাজি আছে। তো আর কি, যখন আপনার মনে হবে যে আপনি খুব একাকিত্ব, আপনার সবকিছু চলে গেছে, তো তখন আর কি নিজেকে ডিপ্রেশনের মধ্যে না রেখে তখন ভাববেন যে আসলে আমি কিভাবে আগাইতে পারবো, আমি যেদিন সাকসেস অর্জন করতে পারবো, যারা আমাকে আজকে ছেড়ে গেছে তারাই আমাকে দেখালে বলবে কি অবস্থা। তো আর কি, মানুষের কথায় কান দেওয়া যাবে না, মানুষের কথায় কান না দিয়ে নিজেরটা আগায় যেতে হবে, রেগুলার কাজ করতে হবে। যে আপনি একটা ভিডিও বানাইছেন, ভিউ হচ্ছে না, আপনি ছেড়ে দিলেন যে আমার দ্বারাই কিছু হবে না। তো আমার দ্বারাই কিছু হবে না বলতে এটা কথা ভুল, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, মানুষ যেমন খুবই খারাপ কাজ করতে পারে, মানুষ খুবই ভালো কাজ করতে পারে। তো মানুষ যদি মনে করে আমি এটা পারবো, তার মানে হবে, হ্যাঁ বাধা আসবে। আপনি মন সৃষ্টিকর্তা বলেছেন যে তুমি কর্ম করো, আমি তোমাকে ফল দেবো। এখন আপনি যদি কর্ম না করে আল্লাহকে দুহাত তুলে বলেন আল্লাহ আমাকে দিতে থাকেন, আমার লাগবে। এখন মেইন কথা তো, মানে মহান আল্লাহ তাআলা তো বলবেন তুমি তো কোনো কাজ করছো না, তাহলে আমি তোমাকে কিসের বিনিময়ে ফলটা দিব? আপনি যদি একটা জিনিস করতে থাকেন, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, চাকরি হোক অথবা আপনার যে কোনো জায়গাতেই হোক, আপনি যদি কর্ম করতে থাকেন, তো এই জিনিসটার ফল আপনাকে ইনশাল্লাহ একদিন আল্লাহ মেলাবেই। যে আপনি কষ্ট করে যাচ্ছেন, তা আপনি অবশ্যই ফল পাবেন। তো ওই জিনিসটাকে আর কি, আর এমনটাও না যে আপনি একবার ফল পাওয়ার পরে হেরে গেলেন, মানে ছেড়ে দিলেন যে আমি তো পাইছি, একবার তো হয়েই গেছে, আর হয়ে কি হবে, বাকিটা এমনি হয়ে যাবে। না, আপনাকে শেষ টাইম পর্যন্ত পরিশ্রম করে যেতে হবে। আচ্ছা, ইন ফিউচার কন্টেন্ট ক্রিয়েশনটাকে কি প্রফেশনালি নেওয়ার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, প্রফেশনালি? হ্যাঁ, এটা অনেকে জানে না আসলে। আমি অলরেডি কন্টেন্ট ক্রিয়েশনটাকে প্রফেশনালি নিয়ে নিছি। আমি এটাকে প্রফেশনালি ভাবে নিতে চাই। আসলে আমি পার্সোনালি সরকারি চাকরি করব না। তো সরকারি চাকরি রিলেটেড, মানে করব না বলতে এরকম কিছু না, যে আসলে সরকারি চাকরি বলতে আমার কাছে আর কি চাকরি জিনিসটা মনে হয় আমি কারো ধরা বাঁধার জায়গায় আছি। না, আসলে এই জিনিসটাও এমন একটাও না। তো আমি কন্টেন্ট ক্রিয়েশনটাকেই প্রফেশনাল জিনিস হিসাবেই নিতে চাচ্ছি, যে আমার লাইফে এটা প্রফেশন। আমি জিনিসটাকে নিয়ে আগাইতে চাচ্ছি, আমি মানুষদের কাছে ভালো জিনিস পৌঁছায় দিতে পারতে চাচ্ছি, যাতে আমার মাধ্যমে একটা মানুষ আর ওই জায়গা সম্পর্কে জানে, বোঝে। এবং ইনশাআল্লাহ যদি আমি ভালো কাজ করি, অবশ্যই আমি ব্র্যান্ড প্রমোশনের দিকটাতে যেতে পারবো। তো অবশ্যই একটা কন্টেন্ট ক্রিয়েটার সবসময় যারা প্রফেশন হিসেবেই নিচ্ছে, তারা প্রথমেই আর কি যে ব্র্যান্ড প্রমোশনের যে দিকটা আছে, ফেসবুকে এখন অনেক পেমেন্ট অনেক কমায় দিছে। তো ব্র্যান্ড প্রমোশন থেকেই মেনলি একজন কন্টেন্ট ক্রিয়েটারের অ্যামাউন্টটা আসে। তো যখন আর কি একজন কন্টেন্ট ক্রিয়েটারের ব্র্যান্ড থেকে আর কি ডাক আসবে, যখন পেমেন্ট পাওয়া শুরু হবে, তো তখন তো আর কি সেও একটা ব্যবসার মধ্যে আছে, কারণ যেহেতু একজন প্রমোশন করাচ্ছে আমার মাধ্যমে, এটা একটা বিজনেস, এটা একটা মার্কেটিং, যেহেতু যে আমার মাধ্যমে একটা মার্কেটিং হচ্ছে, অবশ্যই আমি একটা বিজনেসের মধ্যে আছি। তো এইটাই। কোন ব্র্যান্ডের প্রমোশন করার ইচ্ছা আছে ভবিষ্যতে, বা ড্রিম ব্র্যান্ড যেটা বলা যায়, যেটার সঙ্গে আমার ইচ্ছা আছে যে আমি
এটা প্রমোশন করবো? আমি যেটা চাই সেটা তো কখনো সম্ভব না, মানুষ তো সবকিছু চাইলে না, মানুষের সম্ভব না। ইচ্ছা থাকে। তবে হ্যাঁ, আমি ঢাকার খুব বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করতে চাই। আমার খুব ইচ্ছা, যেটা হচ্ছে আমি গুচি নয় সব্যসাচী যে কোনো একটার সাথে কাজ করব। সব্যসাচীর আমি বেশিরভাগ প্রোডাক্টই অনেক দেখি, আমার ফলো করা আছে ইনস্টাগ্রামে। তো ওদের সাথে আমি চাইলেও কখনো কাজ করতে পারবো না, যারা অনেক সেলিব্রিটিরা কাজ করে, অনেক মিডিয়া পারপাস যারা ইন্ডিয়াতে আছে, আমি তাদের কাছে যেতে পারবো না হয়তো। বাট আমি চাই আমি ঢাকার অনেক ভালো ভালো ব্র্যান্ড যেমন আনজারা, তারপরে আরো যারা ভালো ভালো ব্র্যান্ড আছে তাদের সাথে কাজ করতে চাই। অ্যান্ড ফোন যারা আর কি ফোন কোম্পানি আছে যারা, তাদের সাথে কাজ করতে চাই। তো ইনশাল্লাহ আমি নিজের উপর বিশ্বাস রাখি, এবং নিজের উপর কনফিডেন্স রাখা হচ্ছে সব থেকে বড় একটা জিনিস। আপনি যদি নিজের উপর কনফিডেন্সটা হারায় ফেলেন তাহলে তো সব শেষ। আপনাকে একটা মানুষ যতই বলুক যে হবে হবে, তাহলে হবে না। আপনি যদি মনে করেন আমার দ্বারাই হবে না, তার মানে হবে না। বাট আপনাকে হাজারো মানুষ বলছে যে আপনার দ্বারাই হবে না, বাট আপনি জানেন আপনার দ্বারাই হবে, এই জিনিসটা অবশ্যই হবে। ফিউচারে কার সঙ্গে কোলাবোরেশন করার ইচ্ছা আছে? আহ, খুবই ডিফিকাল্ট একটা কথা। ফিউচারে আমার কোলাবোরেশন যারা ঢাকায় আছে তাদের সাথে করার খুবই ইচ্ছা। যেমন আমি আপনাকে বললাম, আর কে সোহান ভাইয়া, সোনালা তাসলিম আপু, রাফসান বা ছোট ভাইয়া রাফসান ভাইয়া। তো নাদিরান বেগম ভাইয়ের সাথে কখনো করতে পারবো না, কারণ ভাইয়া বাংলাদেশেই কখনো থাকে না। বাট আমার ইচ্ছা আছে আমি ঢাকার কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে কোল্যাবে যাব। তার মধ্যে এক ভাইয়া আছে, নাম আতিক ব্রো নাম। আমি ভাইয়ের কন্টেন্ট গুলো অনেক বেশি পছন্দ করি, খুবই ফানি কন্টেন্ট। তো ওরা আর কি কোল্যাবে কাজ করে, আমার ইচ্ছা আছে আমি ঢাকায় গেলে অবশ্যই কোল্যাবে কাজ করব। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে শেষ সময় কিছু বলে দাও। শেষ সময় বলবো আমার পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট বেশি করবেন, আমাকে আপনারা ভালো পর্যায়ে নিয়ে যান। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আপনারা যেমনটা ভিডিও পছন্দ করেন, হ্যাঁ আমাকে অনেক বেশি আমাকে অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। আমার অনেক হেটার্স আছে, আমার অনেক লাভার্স আছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন, হ্যাঁ, এই হেটার্সদেরকে কিভাবে হ্যান্ডেল করো? অনেকে হেট কমেন্ট করে, নেগেটিভ কমেন্ট আসে, সেগুলি হ্যান্ডেল করো কিভাবে? ডিলিট করে দেয়, না ডিলিট বলতে আমি ব্লক করে দিই। আচ্ছা, না আসলে বলতে কি, আমার বেশিরভাগই পজিটিভ কমেন্টই আসে। অনেক সময় হয় কি আমি নেগেটিভ কমেন্টের কিছু মানে জবাবও দিয়ে দেই। আসলে কিছু কিছু জায়গায় আসলে দিতে হয়, সব সময় চুপচাপ থাকা যায় না, তো আর কি এরকম। আর যখন একটু অতিরিক্ত ইয়ে হয় তখন আমি ব্লক করে দিই, যে লাগবে না আমার আমার 10 জনের মানে আমার 10টা জিনিসের থেকে 8টা জিনিসে আমার ভালো, 2টা ভালো, গেট আউট, আমার আর লাগবে না। তো হেটার্সদেরকে আর কি ওভাবে ইয়ে করা হয়। মানে আমার এমনও হয়েছে যে সিচুয়েশন, যে আমাকে অনেক মানুষ হেট করতে এখন অনেক মানুষ পছন্দ করে, আবার অনেক মানুষ পছন্দ করতে হেট করে। হ্যাঁ, তো এই বিষয়টা হচ্ছে কি এমন। তো লাভার্স হেটার্স মিলেই থাকবে। আপনাকে 10 জনের মধ্যে কখনোই 10 জন পছন্দ করবে না। আপনাকে 10 জনের মধ্যে 8 জন পছন্দ করবে আর 2 জন মানুষ অপছন্দ করবে। তারা আপনাকে কেন অপছন্দ করবে এটা আসলে তারাও মাঝে মধ্যে জানে না, আবার আমরাও জানি না। তো আমার এখনো পর্যন্ত কারোর সাথে, রংপুরে কারোর সাথে খারাপ সম্পর্ক না, আলহামদুলিল্লাহ। সিনিয়র জুনিয়র সবার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। তো যেহেতু আমার সাথে খারাপ সম্পর্ক না কারো, তো আমি জানি না যে আসলে আমাকে কেন অপছন্দ করে। তো যারা অপছন্দ করে তাদের জন্য অনেক বেশি শুভকামনা, আমাকে এইভাবে অপছন্দ করে। হেটার্স ছাড়া কখনো হচ্ছে মানুষ উপরে উঠতেও পারবে না। মানে উপরে উঠতে পারবে না বলতে যে এমন হয় যে অনেক আমার হেটার্স এমন এমন অনেক কমেন্ট করতেছে, যে যেটা দেখে আমি বুঝতে পারবো যে তারা আমাকে দমায় রাখতে হচ্ছে, তো আমাকে আরো উপরে উঠতে হবে। হ্যাঁ, আবার অনেকে আছে অনেক ভালো ভালো কমেন্ট করে যে আপনি কিছু মনে করবেন না, এটা একটা জিনিস বলি, এটা এরকম করে করলে ভালো হবে। তাদের বিষয়টা আর কি, তারা তো আমার হেটার্স না, তো তারা আর কি, হ্যাঁ তারা আমার শুভাকাঙ্ক্ষী। তো মানে তারা আমার হেটার্স লাভার্স এর মাঝখানে। তো বিষয়টা হচ্ছে কি, যে যদি তাদের কথার বাইরে চলে যায় তাদের হেটার্স, তাদের মধ্যে থাকলে লাভার্স হয়ে যাবে। তো এইখানে বিষয়টা হচ্ছে কি, তারা আমাকে যখন এই বিষয়টা বলে, তো আমি বললে কি জি আপু আমি দেখছি বিষয়টা কিভাবে কি করা যায়। তো তারা আর কি আমাকে যখন এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে, তো আর কি আমার ভালো লাগে যে তারা আর কি এই বিষয়টা দেখছে, অনেকে আর কি আমার কাছে যখন জানতে চায় এই বিষয়টা। তো এটাই। অসংখ্য ধন্যবাদ আর কি আমাদের সঙ্গে থাকার জন্য। যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখলেন অবশ্যই জানাবেন, মতামত জানাবেন কেমন হয়েছে। আর সামনে অবশ্যই আমরা আরো নতুন কন্টেন্ট ক্রিয়েটরের গল্প আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।